This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে আছি। দুর্গাপুরে টাকা টোপ দিয়ে নাবালকদের রক্ত নেওয়ার যে অভিযোগ, তাতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা অমিত প্রসাদ, স্কুলের প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় পাল এবং মোহাম্মদ হাবিবুল্লাহ নামে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জয়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। জয়ন্ত, এদের খোঁজ কিভাবে পেল পুলিশ? তোমাকে প্রথমে জানাই, দেবপ্রিয় পাল না, দেবপ্রিয় চট্টোপাধ্যায় যে স্কুলের প্রাক্তনী, তাকে প্রথম গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই জানতে পারে এই চক্রের সঙ্গে আরও যারা যারা যুক্ত আছে। তবে এখনও একজন অধরা রয়েছে। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যে তৃণমূল নেতার কথা বলা হয়েছিল, গতকাল আমরা বারবার বলেছিলাম, সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে গতকাল রাতেই। অমিত কুমার, সে বাঁকুড়ায় চলে গিয়েছিল, তাকে সেখান থেকে পুলিশ নিয়ে এসছে। এছাড়াও হাবিবুল্লাহ বলে একজনকে, সে মালদার বাসিন্দা বলে জানা গেছে। সে একটা হোটেলের কর্মচারী ছিল। এই হোটেল থেকে এই চক্রটা চালানো হতো। যে হোটেলটা, যে হাসপাতালে রক্তদান হতো, সেই হাসপাতালের পাশেই এই হোটেল। হোটেল থেকে এই চক্র চলতে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে পুলিশের সন্দেহ, এবং তাদেরকেও জালে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে এই 3 জনকে গ্রেপ্তার করে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। ধন্যবাদ জয়ন্ত। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এই এরা কারা রয়েছে এবং এই পড়ুয়া পিছু 250 থেকে 500 টাকা কমিশন পেত দেবপ্রিয়। ধৃত হাবিবুল্লাহ মালদার বাসিন্দা, দুর্গাপুরে একটা হোটেলে কাজ করতে এই তথ্য পুলিশ পেয়েছে। এবং কিভাবে এই চক্র কাজ করত, এটাই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরও কেউ জড়িত আছে কি না, এটাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি দুর্গাপুরে এই রক্তের কালো কারবারে তৃণমূলের যোগ কি রয়েছে, কারণ তৃণমূলের একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল পড়ুয়াকে ফাঁসিয়ে রক্তের কালো কারবারে টানে এই তৃণমূল নেতাই কি? মায়ের সোনা গয়না হাতিয়ে যুবককে অপরাধ জগতে টানে কি এই তৃণমূল নেতা? ব্ল্যাকমেল করে রক্তের অসাধু চক্রে টানে তৃণমূল নেতা অমিত প্রসাদ যাদব। TV9 বাংলার ক্যামেরায় বিস্ফোরক দাবি করেছে অভিযুক্ত দেবপ্রিয় চট্টোপাধ্যায়। অমিত প্রসাদ যাদব একজন টিএমসি মেম্বার ছিল। আমাকে বলে যে ভাই দেখ, তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি। তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো। আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে। এদিকে এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতা অমিত প্রসাদ যাদব। দেবপ্রিয়ই তাকে ফাঁসানোর চেষ্টা করেছে, এই দাবি এখন অভিযুক্ত তৃণমূল নেতার। কিংসুক নামে আরও এক যুবকের খোঁজ পুলিশ চালাচ্ছে। সেই কিংসুকই কি দুর্গাপুরের রক্তের কালো কারবারিদের তাহলে চায়, নাকি নিজেকে আড়াল করার চেষ্টা করছে এই তৃণমূল নেতা অমিত প্রসাদ? ভুল কথা। আমি থানায় ওটা আমার নামে ভুলভাল রিপোর্ট দিয়েছে। আমি অফিসারের সামনেও বলেছি, ও অফিসারের সামনেও বলেছে। পুরো ভুল কথা, ও নিজে স্বীকার করেছে অফিসারের সামনে। তো বলো, ও নিজে যে ছেলেটা ফেসেছে, সেই ছেলেটা নিজে সিআই কে, ওসি কে সব বলেছে যে অমিত দাকে আমি ভুল করে ফাঁসিয়েছি। এখানেও টুইস্ট আছে। একটা ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে কিংসুক নামে কোনো এক ব্যক্তি এর নেপথ্যে। সূত্রের দাবি, ভাইরাল অডিও যার কণ্ঠ শোনা যাচ্ছে তাদের মধ্যে একজন আটক অভিযুক্ত দেবপ্রিয়, যাকে বলছে তিনি নাকি অমিত প্রসাদ। আর কিংসুক কোনো এক ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া। পুলিশ এই কিংসুকের খোঁজ এখন করছে। অমিতা, আমি তোমার নামে যেগুলো বলেছি, বাধ্য হয়েছি বলতে। তুমি এই রক্তের কেসের মধ্যে নেই আমি জানি। আমাকে কিংসুকদা তোমার নামে বলতে বাধ্য করেছিল, সেই কারণে আমি এগুলো বলেছি। এটা তো আছেই, ধরা তো পড়েছে চতুর্দিকে। যে কটা বেসরকারি ব্লাড ব্যাংক এখন অব্দি হানা দেওয়া হয়েছে, তো সর্বত্রই আমরা কিছু না কিছু পেয়েছি। কারোর খুব গভীর অপরাধ আছে, কারোর হালকা, কিন্তু টুকটাক তো আমরা পাচ্ছি। অনেক জায়গায় পেয়েছি যে নাবালকদের রক্ত নেওয়া হয়েছে, অনেক জায়গায় পেয়েছি মাত্রার থেকে অনেক অধিক মাত্রায় রক্ত নেওয়া হয়েছে, 500 ml রক্ত নেওয়া হয়েছে। তাই এইগুলো সবই দুর্নীতি। এর মধ্যে কোনোটাই আমার মনে হয় না কেউ ভুল করে নিয়ে ফেলেছে, সব জেনে বুঝে নিয়েছে এবং ব্যবসায়িক আঙ্গিকেই নেওয়া হয়েছে। প্রত্যেকটা রক্তের প্যাকেট থেকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা
নিয়মিত নিয়ম মাফিক বিক্রি করা যায়, সেটা বেনিয়ম নয়। তার জন্যই এই ব্লাড রক্তদান শিবির এবং ব্লাড কালেকশনের এত হুড়োহুড়ি থাকে। অলরেডি তো আমরা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে এখন অব্দি দেওয়া হচ্ছে, রেড হচ্ছে। একটা ব্লাড ব্যাংক পুরোপুরি বন্ধ করা হয়েছে, বাকিদের যেখানে যেখানে আমরা দোষ পাবো বা যাই পাবো সেগুলোতে আমরা তাদেরকে ফার্দার ক্যাম্প করতে বিরত থাকতে বলবো যতক্ষণ না কারেক্টিভ মেজার্স নেওয়া হয়। এটা অপরাধ, প্রশাসনের দেখা উচিত, সেই স্কুলের টিচাররা বা অভিভাবকদের দেখা উচিত। কোনো অবস্থাতেই এটা আমরা কেউ সমর্থন করি না। তো আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আর শুধুমাত্র একটা স্কুলের পড়ুয়া নয়, অন্যান্য স্কুলের পড়ুয়াদেরও টার্গেট করেছিল রক্তের কারবারিরা। টাকার টোপ দিয়ে একাধিক স্কুলের পড়ুয়াদের কাছ থেকে রক্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের থেকে এটা জেনেছেন বলে দাবি করছেন স্কুলের অধ্যক্ষা। দুর্গাপুরের একটা নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে রক্ত কারবারের অভিযোগ উঠছে। তোমাকে কি বলা হয়েছিল যে রক্ত দেওয়ার জন্য তোমাকে কি বলা হয়েছিল? আমাকে বলেছিল আমার একটা রিলেটিভ, মানে ওই দাদাটার একটা রিলেটিভ হচ্ছে ভর্তি আছে, তাই খুব আর্জেন্ট ব্লাডের নিড আছে, তাই আমাকে দিতে বলেছিল। টাকা পয়সা কিছু দেওয়ার কথা বলেছিল? আমি বললাম যখন হেল্প করছি আমার টাকা লাগবে না। তো ও বললো যখন পেশেন্ট মানে ইচ্ছায় দিচ্ছে আমার ওরা, তো নিই না। আমি বললাম তারপর দিয়ে দাও। কত টাকা দেবে বলেছিল তো 300 দেবে। দিয়েছিল টাকা? আমাকে দেয়নি, বাট আমার সাথে আরেকজন যে গেছিল সে পেয়েছিল টাকা। শুধুমাত্র এই স্কুলে না, অন্য স্কুল থেকেও বাচ্চাদের নিয়ে যাওয়া হতো? হ্যাঁ, অন্য স্কুল থেকেও নিয়ে যাওয়া হতো। তোমার যে আধার কার্ড, সেই আধার কার্ড কি তুমি এই যারা রক্তের কারবারি তাদের দিয়েছিলে? আমি আমার আধার কার্ডটা তো চাইনি, বাট এই যে দেবপ্রিয় আমার আধার নাম্বারটা চেয়েছিল। তারপর একটা হচ্ছে অ্যাপ হয় গভর্নমেন্টেরই, হয়তো এম আধার বলে একটা অ্যাপ আছে, সেখানে হচ্ছে হয়তো সে আধার নাম্বারটা দিয়েছিল, আমাকে চোখ ব্লিঙ্ক করতে বলেছিল। তারপর তার কাছে আমার একটা হয়তো ডিজিটাল আধার চলে গেছিলো। আচ্ছা, মানে সেক্ষেত্রে কি তোমার এজটা চেঞ্জ করা হয়েছিল? হতে পারে চেঞ্জ হয়েছিল। আধারটা ওখান থেকে ডাউনলোড করেছে, দেন হচ্ছে কাউকে একটা পাঠিয়েছিল, কিংসুক বলে একজনকে পাঠিয়েছিল। আমি হচ্ছে দেবপুর ফোনে দেখেছিলাম। কিংসুক দেবপুরই একটা দাদা হয়। আমি হচ্ছে একদিন তো মানে যেদিন ব্লাড দিই আমি, তারপরের দিন আমাকে হচ্ছে দেবপুর বলে, ভাই হচ্ছে তোর কাছে কোনো ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে যদি আমি ওকে দিই তাহলে ও আমাকে 10,000 টাকা দেবে। আমি সেটা শুনে হচ্ছে ঘাবড়ে যাই। দিন আমার মনে হয় কোনো একটা ইলিগাল কিছু হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কেউ 10,000 টাকা তো দেবে না। তাই আমি ওর সাথে সেদিন থেকে কথা বলা বন্ধ করি। তখন হচ্ছে আমি হচ্ছে কিংসুকে নিয়ে আরও জানতে পারি। তারপর হচ্ছে আমি এটা হচ্ছে একটা ওর বন্ধু আছে দেবপ্রিয়, শুভদীপ নামে, তার সাথে কি একটা কথাবার্তা বলেছিল। তখন হচ্ছে দেবপ্রিয় বলে ও আর কিংসুক মিলে এই কাজটা করে। না, এই দেবপ্রিয়র সঙ্গে তোমার কিভাবে দেখা হয়েছিল, কিভাবে পরিচয় হয়েছিল? আমি যখন 2024-এ ইউবা কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখি, তখন থেকে হচ্ছে আমি দেবপ্রিয়কে চিনি। তার আগে কি এই এলাকায় ঘোরাঘুরি করতো? অন্যান্য স্টুডেন্টদেরও কি বলতো? অন্যান্য স্টুডেন্টদেরও বলতো, সেটা আমি পরে জানতে পারি। কিসের প্রলোভন দেখানো হতো মূলত? বলতো হচ্ছে আমার মানে তারই কোনো রিলেটিভ বা কেউ দিদি বোন মা মানে কেউ একজন হচ্ছে অসুস্থ, তাই লাগবে। কিন্তু সেটা তো বারে বারে হয় না, অর্থের লোভও তো দেখানো হতো, টাকা পয়সা দেওয়া হবে। সেটা বলতে হচ্ছে পেশেন্ট নিজে স্ব ইচ্ছায় দেয়। আমাদের প্রতিনিধি হীরকের বক্তব্য শুনছিলেন এক স্কুল পড়ুয়ার সঙ্গে। হীরক আমাদের সঙ্গে রয়েছেন, জয়ন্তও আছে। হীরক, প্রথমত এই যে স্কুল পড়ুয়ার যে বক্তব্য তুমি তুলে ধরলে, এটা পুরো একটা পরিকল্পনা, একদম স্ট্র্যাটেজি ওয়াইজ যে এরা কাজ করে সেটা স্পষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত যে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে সেটা বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয়েছে। কি তথ্য আপাতত সামনে আসছে আর কি উঠে এসেছে? দেখো, রক্তের এই যে কালোবাজারি ঘটনায় ইতিমধ্যেই পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। একজন হচ্ছে দেবপ্রিয় চট্টোপাধ্যায়, অন্যজন হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ, আর তৃতীয়জন হচ্ছে অমিত প্রসাদ যাদব। এই অমিত প্রসাদ যাদব এবং মোহাম্মদ হাবিবুল্লাহর কি ভূমিকা ছিল এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে। তবে দেবপ্রিয় চট্টোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু আমরা জানতে পেরেছি। এই জায়গায় যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতে পাচ্ছ, এই সেই বেসরকারি স্কুল, যে বেসরকারি স্কুল থেকে পড়ুয়াদের বিভিন্ন রকম অর্থের টোপ দিয়ে কখনো কখনো আবার ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের নিয়ে যাওয়া হতো দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে। এবং কিভাবে দেবপ্রিয় চট্টোপাধ্যায় অপারেশন চালাতো আমি দেখাতে চাইবো। এই সেই স্কুলের মেন গেট, স্কুল ছুটির পরে এই মেন গেট দিয়ে পড়ুয়ারা বেরিয়ে এসে দুর্গাপুরের টাউনশিপের এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই পড়ুয়ারা তাদের নিজের বাড়িতে ফিরে যায়। এবং এই বেসরকারি স্কুলের যে পড়ুয়ারা রয়েছে তাদের একটা বড় অংশ হচ্ছে ইকোনমিক উইকার সেকশনে, অর্থাৎ অত্যন্ত গরিব পরিবারের ছেলেপিলে, তারাও কিন্তু এই স্কুলে পড়ে। এবং
এবং মূলত তাদেরই সব টার্গেট করতো এই দেবপ্রিয় চট্টোপাধ্যায়। দেবপ্রিয় চট্টোপাধ্যায় যেহেতু এই বেসরকারি স্কুলের প্রাক্তনী স্বাভাবিকভাবে এই স্কুলের একেবারে নারী নক্ষত্র, তার নখদর্পণে স্বাভাবিকভাবে যে স্টুডেন্টরা স্কুল ছুটির পর তারা যখন বেরিয়ে আসতো তাদের সঙ্গে বিভিন্নভাবে এই স্কুলে ওই টিচার রয়েছেন কিনা, স্কুলে কেমন পড়াশোনা হচ্ছে, ওই ক্লাসরুমে কেমন পরিকাঠামো রয়েছে, এই সমস্ত বিষয়গুলি বলে স্কুলের যারা একেবারে নাবালক পড়ুয়া, মূলত 8, 9, 10-এ যারা পড়ে তাদের ইমপ্রেস করার চেষ্টা করতো। আমার সামনে এই যে মাঠ রয়েছে, এই মাঠে দিনের পর দিন দেবপ্রিয় চট্টোপাধ্যায় সে বসে থাকতো এবং আলাপ জমানোর চেষ্টা করতো এই স্কুলে পড়ুয়াদের, এবং তাদের বিভিন্নভাবে ইমপ্রেস করে তাদের ইমোশনাল কখনো ব্ল্যাকমেল করা হতো। প্রথমে তাদের বলা হতো যে তার এক আত্মীয় অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ, দুর্গাপুর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন, তাকে বাঁচানোর জন্য রক্ত অত্যন্ত প্রয়োজন, যাতে রক্ত দেয় তার আবেদন জানানো হতো। পাশাপাশি জানানো হতো যে রক্ত দিলে সেক্ষেত্রে 300 থেকে 500 টাকা দেওয়া হবে, এবং সেভাবেই ইমপ্রেস করে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হতো ওই বেসরকারি হাসপাতালে এবং তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হতো। এবং পরবর্তীতে সেই দেবপ্রিয় চট্টোপাধ্যায় নতুন শিকার ধরার জন্য অন্যান্য জায়গায় হানা দিত। তবে শুধুমাত্র দেবপ্রিয় চট্টোপাধ্যায় এই স্কুলটাকে টার্গেট করেছিল এমনটাই নয়, যারা রক্ত দিয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা, নাবালক স্টুডেন্টরা, তারা যেটা বলছেন, বা এই স্কুলের প্রিন্সিপাল যিনি রয়েছেন তিনি যেটা বলছেন, যে যখন তারা রক্ত দিতে গিয়েছিলেন ওই নাবালক স্টুডেন্টরা, তখন কিন্তু ওই হাসপাতালে তাদের মতোই অনেক নাবালক স্টুডেন্টকে তারা দেখেছিল যারা রক্ত দিচ্ছিল। এবং তাদের সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হচ্ছে তাদের যে আধার কার্ড, সেই আধার কার্ড কোথাও ট্যাম্পার করা হয়েছিল। কারণ তুমি জানো 18 বছরের নিচে রক্ত দেওয়া যায় না, এবং সেই তারা যে 18 বছর বয়সী হয়েছে তা প্রমাণ করার জন্য তাদের যে আধার কার্ড, সেই আধার নাম্বার নেওয়া হতো, আধার থেকে আধার ডাউনলোড করা হতো, সেই আধার কার্ড ট্যাম্পার করতো এবং গোটা কাজটা করতো দেবপ্রিয় চট্টোপাধ্যায়। দেবপ্রিয় চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই দুর্গাপুর হতো, সেটাই খুব স্পষ্ট হচ্ছে। আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে হীরক, এবং এই দেবপ্রিয়কে গ্রেফতার করেছে পুলিশ, আর কিংসুকের এখন খোঁজ চালাচ্ছে। কে মাথা, পুরো চক্র কিভাবে চলছে, এখন পুলিশ তার খোঁজে রয়েছে। তুমি কতবার রক্ত দিয়েছো এবং তোমাকে কি বলে নিয়ে যাওয়া হয়েছিল? আমি 2বার রক্ত দিয়েছিলাম। আমাকে বলেছিল একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চার, একটা ছোট বাচ্চার, ওকে দিতে হবে। তো আমি ওকে মানা করেছিলাম অনেকবারই। তো আমাকে 1-2 সপ্তাহ ধরে ফোন করতো, বলতো ছেলে পাঠা, ছেলে দে তাহলে। তো আমি বলতাম না, হবে না আমার কাছে। তো একবার আমি এসেছিলাম স্কুলের বাইরে, তো ওইখানে আমাকে ধরে বলছে ভাই অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চাটার ফটো ভিডিও দুটোই দেখালো, আর বলছে প্লিজ দিয়ে দে। তো তখন আমি অত মানা করতে পারলাম না। আমার সাথে একটা বন্ধু ছিল, ও বললো কি ঠিক আছে আমি দিয়ে দেবো। তো ওকে নিয়ে গেল, আমাকে সাথে এমনি নিয়ে গেছিলো। তো যাওয়ার পর ওইখানে গিয়ে আর 1 ইউনিট কম পড়ছিলো। তো আমাকে বললো ভাই প্লিজ তুই দিয়ে দে। অনেক জোর করে করে বাচ্চাটার ভিডিও দেখিয়ে বলছে কি বাচ্চাটা হচ্ছে পেশেন্ট, না দিলে বাঁচবে না, এই করবে না। তারপর আমাকে জোর জবরদস্তি করে দেয়া করে দিয়েছি। তুমি কতবার রক্ত দিয়েছো? আমি 2বার দিয়েছি। তো 2বারই কি একই ধরনের তোমাকে বলা হয়েছে, একই ধরনের বিষয়? হ্যাঁ, মানে আলাদা আলাদা বাচ্চা ছিল, 2বারই বলেছে এমনি করে। তোমাকে কি কোনো অর্থের পয়সা দেবো এরকম কিছু বলেছিল? না, শুধু যাওয়া আসার 200 টাকা করে দিয়েছিল, যে যাওয়ার 100, আসার 100, আর বলেছিল যদি আমি ছেলে দিই তো আমাকে পার ছেলে 200 টাকা করে দেবে, কিন্তু আমি ওই ছেলে ফেলে দিইনি। আমাকে বলতো কি তুই দে, আমি তোকে আরও টাকা দেবো। আমি বলতাম না ভাই আমি দেবো না। আমি বলেও ছিলাম ওকে কি এটা আমার তো বয়স হয়নি। তো ও বললো এটা বাচ্চাটা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে, এই জন্য ডক্টররা বলেছে কি এটা বয়সে ম্যাটার করবে না, নাহলে বাঁচবে না বাচ্চাটা। ওরা যখন ব্লাড দিতে গেছিলো, ওরা এসে আমাকে বলছে, কালকে যখন কাউন্সেলিং হয়েছে, 2-3 দিন ধরে আমি কাউন্সেলিং করছি, ওরা বলছে ম্যাম আমাদের মতোই অনেক ছেলে মেয়েকে কিন্তু আমরা দেখেছি। এটা যে দেবপ্রিয় যেহেতু এই স্কুলের এক্স স্টুডেন্ট, ওকে কীভাবে মোটিভেট করতে ও জানে যে আমার পুরনো স্টুডেন্ট, আমি এই স্কুলে পড়েছি, তোদের দাদা হই, আমি এক্স স্টুডেন্ট। এইভাবে ও কিন্তু আস্তে আস্তে আলাপচারিতাটা জমিয়েছে। সেই রকম অন্য স্কুলের আবার অন্য কেউ, ধরুন এক্স স্টুডেন্ট আবার অন্য কোনো বাচ্চাগুলোকে নিচ্ছে না তো, কারণ ওরা কিন্তু ওদের সমবয়সী অনেক বাচ্চাকে ব্লাড দিতে দেখেছে। ম্যাম বলছি যে এই কোন সেকশন, মানে স্টুডেন্টদের কোন ইকোনমিক সেকশনটা কি? একদম মানে পুয়ার সেকশন, যেটা বিপিএল, একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা, সেই সেকশনে। তাদের মধ্যে যেটা বুঝতে পারলাম যে একসময় বাবা মার পাশে দাঁড়াবো, কিন্তু ওদের এইটুকু খেয়াল নেই যে এত কম বয়স থেকে ব্লাড বিক্রি করে টাকা নিয়ে তো আর কোনো বাবা মা চায় না তার সংসার চলুক, তাই না? বাবা মা তো কিছুই জানে না। আপনি বাবা মার কোনো দিন যদি দেখেন, কাঁদছে 3 দিন ধরে আমার স্কুলে পড়ে আছে,
হাউ হাউ করে কাঁদছে, বলছে ম্যাম বাচ্চাগুলোর কি হবে। আমার যেটা মনে হচ্ছে বাচ্চাদেরকে একটা, জানি না এটা কি, আমি কেউ যদি না করা হয়তো আমি করতে পারি, বাচ্চাদের একটা মনে হয় মেডিকেল একটা চেক আপ হলে ভালো হতো। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।